খানিকটা জল খেয়ে জলের পাত্রটা চেয়ারের কাছে রাখা টেবিলের ওপর নামিয়ে রাখল পদ্ম। পাত্রটা নামিয়ে রাখতে ঘরের ভেতরে এসে ঢুকল শাশুড়ি ননিবালা। জানালার কাছে বউকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, আরে কি করছিস? রাত হয়েছে, এখন জানলার কাছে দাঁড়িয়ে থাকিস না। জানলা খোলা রেখে দিয়েছিস কেন? কখন বলেছি জানলা বন্ধ করতে? ঘরের ভেতরটা তো গুমোট গরম মা, তার জন্যই তো জানালাটা খুলেছিলাম। না হলে এমন গরমের মধ্যে শাড়ি গয়না সব কিছু পরে আমার তো গরম লাগছে। ননিবালা এগিয়ে এলো, পদ্মর মাথার উপর একটা হাত রেখে তার মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দিল। মাথার উপর হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার কথা শোন মা, তোর ভালোর জন্যই বলি। তুই নতুন বউ, আমাদের এই গ্রামে নতুন বউদের বিপদ হয়। কতবার করে ছেলেটাকে বলেছিলাম এখন এই বাড়িতে না আসতে। এখানে আসার জন্য আমিই জোর করেছিলাম তো। আমরা ওইখানে থাকবো আর আপনি আর বাবা এখানে কষ্ট করবেন, এটাকে আমি দেখতে পারি বলুন? সে জমিদার নায়েবের কাছে সকাল থেকে সন্ধে পর্যন্ত পড়ে থাকে, আমায় তো সেখানে একা একাই থাকতে হয়। তার চেয়ে বরং আমি এখানেই থাকি। ননিবালা আর কিছু বলতে পারল না। মেয়েটার করুণ মুখ, তাছাড়া ননিবালা জানে পদ্মর বাবা মা নেই। দূরসম্পর্কের মামির কাছে সে মানুষ হয়েছে, বাবা মায়ের আদর ভালোবাসা সে কখনোই পায়নি। তাই বিয়ের পর থেকে এই বাড়িতে আসার জন্য সে ছটফট করছিল। ননিবালা তাকে বিছানার কাছে বসায়, তারপর বলে, আমার কথা শোন, কাল সকালে তোকে বলবো। আজকের রাতটা তুই খুব সাবধানে থাক। অন্ধকারে একদম বাইরে বেরোবি না, আর জানলাও খুলবি না। এমনকি রাতের বেলা যদি আমি তোকে ডাকি, তাহলেও জানলা দরজা কিচ্ছু খুলবি না। এই কথায় পদ্ম অবাক হয়। সেই সময় রান্নাঘরের দিক থেকে পদ্মর শ্বশুরমশাই ননিবালাকে ডাকতেই সে সেই দিকে চলে যায়। ঘরের দরজা বন্ধ করে নিজের কাপড় জামা ছেড়ে তারপর সাধারণ একটা কাপড় জড়িয়ে নেয় পদ্ম। ঘরের ভিতর সত্যি গুমুট। বড় জানালা খুলতে যেতেই ননিবালার বারণ মনে পড়ল, তাই সে আর জানালাটা না খুলে একটু বিরক্ত হয়েই বলল, দূর দূর, ভেবেছিলাম উনিও আমার সঙ্গে আসবেন, কিন্তু তা না করে আমায় একাই পাঠিয়ে দিলেন। এখন আমি এখানে কি করি? বাবা মা যে দুজনেই আমায় বড্ড ভালোবাসে আমি জানি, কিন্তু রাতের বেলা জানালা খোলা রাখবো না, বাইরে যাব না, এসব আবার কি? এখানে আসার পর থেকে অনেক কিছুই ভালো লাগে না। রাতের খাওয়া দাওয়া শেষ করে তাকে ননিবালা নিজের সঙ্গে ঘুমোতে ডেকেছিল, কিন্তু পদ্ম আপত্তি করে। ননিবালা একরকম জোর করেই তার সঙ্গে ঘুমোতে আসে। পদ্মর একদিকে যেমন ভালো লাগে, একদিকে কেমন যেন অস্বস্তি হয়। তাছাড়া নতুন বউ, রাতের বেলা এমনভাবে ঘুমোতে অস্বস্তিটা লেগেই থাকে। তখন অনেক রাত। হঠাৎ করেই ঘুমটা ভেঙে যাওয়ায় পদ্মর মনে হয় যেন কেউ বাইরে থেকে ডাকছে, শ্বশুরমশাইয়ের গলার মতন গলা। বৌমা, বৌমা, একবার বাইরে এসো তো। এই তো যাই বাবা।
ধরে সামনে এসে দাঁড়ানো সেই মূর্তি। একটা মেয়ের হাত, সে হাতে শাখা পলা সব কিছু পরা রয়েছে, কিন্তু সেই হাতের লম্বা লম্বা নখগুলো পদ্মর হাতের চামড়া মাংস কেটে যেন ভেতরে প্রবেশ করতে থাকে। পদ্ম চিৎকার করতে যায়, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হয় না। ততক্ষণে সামনের সেই মূর্তিটা আস্তে আস্তে নিজের মুখ তুলেছে উপরের দিকে। পদ্ম অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখে দুপাশের মাথার চুল মুখের কাছে এসে পড়েছে, মুখটা সোজা তার দিকেই তাকিয়ে রয়েছে। দুটো চোখ যেন কালো কুচকুচে পাথরের মতো জলজল করছে। মুখের ভেতরে ঠোঁট দুটো, ঠোঁটের বাঁধন ছাপিয়ে যেন বড় বড় দাঁতগুলো বাইরে বেরিয়ে আসতে চাইছে। রোগা ফ্যাকাশে কঙ্কাল সার একটা মুখের ওপর যেন কেউ চামড়া বসিয়ে দিয়েছে। আর তার ডান হাতে যে জিনিসটা এতক্ষণ দেখা যাচ্ছিল সেটা এবার ঝকঝক করে ওঠে। পদ্ম কিছু বুঝে উঠবার আগেই তার হাতের সেই জিনিসটা মাথার উপরে উঠে যায়। ওইদিকে ততক্ষণে কিছু একটা বুঝতে পেরে ননিবালা দরজার কাছে এসে দাঁড়িয়েছে। বাইরে পদ্মার সেই মূর্তিটাকে এমনভাবে দেখতে পেয়ে ননিবালা চিৎকার করে উঠল, ছেড়ে দে, ছেড়ে দে আমার বৌমাকে, ছেড়ে দে। কেন ছেড়ে দেব? জানিস না এই বাড়িতে, এই গ্রামে নতুন বউ যখন আসে তখন তাকে আমার কাছে একটা হাত দিয়ে যেতে হয়। দরজার কাছ থেকে ওই মূর্তির একটা টানে ততক্ষণে পদ্ম একপাশে সরে এসেছে। ননিবালা ঝাঁপিয়ে পড়ে পদ্মকে ধরার আগেই তার হাতের লম্বা খাঁড়ার মতো জিনিসটা নেমে আসে পদ্মর বাঁ হাতের মাঝামাঝি বরাবর। প্রচণ্ড একটা চিৎকার আর তার সঙ্গে ছিটকে আসা রক্ত, সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা সরে যায় উঠোনের দিকে। পদ্ম চিৎকার করে কাঁদতে থাকে। ননিবালা চিৎকার করে ওঠেন, ওরে মুখ পুরি, এবার বুঝতে পারলি তো কেন আমি তোকে অন্ধকারে বাইরে বেরোতে বারণ করেছি? এই গ্রামে কোনো নতুন বউ এলে সন্তান না হওয়া পর্যন্ত, কোনো বউ প্রথমবারের মতো এলেই তার উপর নজর পড়ে ওই শয়তানির। হে আমার কি সর্বনাশ হলো রে! পদ্ম যন্ত্রণায় আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেছে। ননিবালার চিৎকার শুনে ততক্ষণে পাশের ঘর থেকে ছুটে এসেছে পদ্মর শ্বশুর হরিনারায়ণ। ব্যাপারটা দেখে সেও কেমন যেন থমকে গেছে। তবে চাঁদের আলোয় তখন সেই মূর্তি এক হাতে খাড়ার মতো সেই ধারালো অস্ত্র আর অন্য হাতে সদ্য কাটা একটা হাত দোলাতে দোলাতে চলে যাচ্ছে বাইরের দিকে। হাত কাটা তান্ত্রিক? কেন? হাত কাটা তান্ত্রিক কখনো দেখনি? আমি কিন্তু একবার এমন এক তান্ত্রিকের সঙ্গে বেশ কিছুদিন একটা নদীর ধারে গাছের তলায় বাস করেছিলাম। সেই তান্ত্রিকের কিন্তু জ্ঞান ছিল অনেক, আর একটা হাত কাটা থাকলেও একটা হাত কিন্তু ভালো ছিল। তবে একটা দুর্ঘটনায় তার সেই হাতটা কাটা গিয়েছিল। হাত কাটা পড়ার আগেই সে অনেক সাধনায় সিদ্ধি লাভ করে ওঠে, তাই খুব বেশি অসুবিধে হয়নি। একটাই অসুবিধে হয়েছিল যে নতুন করে সে আর বেশি কিছু সাধনা করতে পারেনি। যে যে শক্তি তার কাছে ছিল তাই নিয়েই গোটা জীবনটা তাকে কাটাতে হয়েছিল। কেন? এক হাতে সে কি কোনো সাধন করতে পারতো না? দেখো, সাধনার ক্ষেত্রে হাত অতি প্রয়োজনীয়। প্রত্যেক সাধনার মাঝে অর্ঘ্যদান, মন্ত্রোচ্চারণ থেকে শুরু করে বিভিন্ন ক্রিয়াকলাপে দুই হাতেরই প্রয়োজন হয়। এক হাতে যে একেবারেই সাধনা সম্ভব হয় না তা কিন্তু নয়, কিন্তু তাতে সাধকেরও সমস্যা বেশি হয় বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে। এক হাতে সাধনা করতে গেলে সাধকের জীবন সংশয় দেখা যেতে পারে। শরীরে কোনো খুঁত থাকা আর শরীরের কোনো অঙ্গহানি, এই দুইয়ের মধ্যে কিন্তু পার্থক্য বিস্তর। তারানাথের কথা শুনে আমি আর কিশোরী একবার মুখ চাওয়াচাওয়ি করলাম। কিশোরী বলল, আর যে লোকটাকে আমরা দেখতে পেলাম সেই লোকটার কিন্তু দুটো হাতই কাটা, একেবারে কনুইয়ের কাছ থেকে। তবে দেখে মনে হলো অনেকদিন আগেই তার হাত কেটেছে। আমাদের ট্রামে এসে উঠেছিল, বোধহয় রাস্তায় ভিক্ষা টিক্ষা করে। ট্রামের লোকটা আর কিছু বলল না, ট্রামের মেঝের কাছেই এক জায়গায় বসেছিল। লোকটি আবার তাকে একটা সিটে এনে বসিয়ে দিল। ফাঁকা ছিল,
না হলে এমন অবস্থায় তাকে সিটে এনে বসানো কখনোই সম্ভব হতো না। অথচ নিচে বসে সে কোনো কিছু ধরেও রাখতে পারতো না। প্রবল ঝাঁকুনিতে তার কষ্ট হচ্ছিল। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ দেখা যায় বুঝলে, যাদের শরীরের কোনো না কোনো অঙ্গহানি ঘটেছে। তবে জন্ম থেকেই অনেকের এমন অবস্থা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কষ্ট হয় কম। জানি কথাটা শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু মনে করো কোনো মানুষ তার দুটো পা নিয়ে বছর 20-25 পর্যন্ত চলল, তারপরে হঠাৎ করে তার একটা পা কোনো কারণে শরীর থেকে আলাদা হয়ে গেল। সেই ক্ষেত্রে তার যতটা কষ্ট হবে, তার বদলে কোনো মানুষ একটা পা ছাড়াই যদি জন্মায়, তার কিন্তু কষ্ট হবে কম। বুঝতে পেরেছি, আপনি বলতে চাইছেন তার মনের কষ্টের কথা। যে এক পা না নিয়ে জন্মেছে সে একটা পায়ের কথাই ভাববে, দ্বিতীয় পায়ের কথা সে প্রথম দিকে ভাবলেও আস্তে আস্তে তার অভ্যেস হয়ে যাবে। কিন্তু যার হঠাৎ করেই অঙ্গহানি ঘটেছে তার কষ্ট হবে বেশি। হঠাৎ করেই আমাদের এমন সব কথা বলার একটা অন্য কারণ ছিল। আজ যখন কিশোরী আমার বাড়িতে সকালে এসেছে, তখন গোটা আকাশে রোদ ঝলমল করছে, পথঘাট খটখটে শুকনো। কিশোরী ঘরে ঢুকেই বলল, আজ কিন্তু একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেছে। আমরা ঠাকুরমশাইয়ের বাড়িতে গল্প শুনতে যাব, অথচ আকাশের অবস্থা দেখো, চমৎকার, একদম পরিষ্কার ঝাঁ চকচকে রোদ্দুর। এই কথাটা কিশোরীর কাছ থেকে শুনতে শুনতে আমার কান পচে গেছে বলা যায়। মাঝে মাঝেই তার কাছে এমন কথা শুনতে হয়, আর শ্রোতারাও বোধহয় আমার মুখে আর কিশোরীর মুখে এমন কথা শুনতে শুনতে বড্ড একঘেয়ে হয়ে পড়েছেন। তবে আর কি করা, সপ্তাহেই একটা দিনই যাওয়ার সময় আমাদের এই রকম কথাবার্তা হয়েই থাকে। আমি বললাম, তাতে কোনো লাভ নেই, চলো আগে যাই। তারানাথের বাড়িতে যাওয়া এবং আসার মধ্যে যদি একবারও বৃষ্টি না হয়, তখন তুমি আমাকে বলবে, বুঝেছো? কিশোরী আর কিছু বলল না। এখন মাসের প্রথম দিক, তাই আমাদের পকেটের অবস্থাও গরম, একটু বাবু আনাও চলে। তাই সোজাসুজি ট্রাম ধরলাম। ট্রামে উঠতেই সেই দুটো হাত কাটা লোককে দেখা গেল। লোকটি চুপ করে বসেছিল ট্রামের মেঝের ওপরে। যে লোকটি আমাদের টিকিট নিতে আসে সেই তাকে ধরে সিটে বসিয়ে দিল। লোকটার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমি বললাম, থাকো কোথায় তুমি? তোমাকে তো এদিকে দেখেছি বলে মনে হয় না। এইখানে থাকি না, কলকাতায় নতুন এসেছি। অনেকে বলেছিল এখানে এলে ভিক্ষা করে খেতে পারবো, তাই এখানে চলে এলাম। আমাদের গ্রামে বাড়িতে থেকে না খেয়ে মরতে হতো। তোমার এমন অবস্থা হলো কি করে? জন্ম থেকেই আমার হাতের এমন অবস্থা ছিল না বাবুরা, সব কিছুই ঠিক ছিল। গ্রামে আমার ভালো বাড়ি ছিল, বিয়েও করেছিলাম, একটা ছেলেও ছিল। এক রাতে মাছ ধরতে গিয়ে জল থেকে কি যেন একটা আমার হাতে লাগলো। তারপর থেকেই হাতের আঙুলগুলো ফুলে উঠতে শুরু করলো। অনেকে বলে বিষধর কিছু কামড়েছিল, কিন্তু সাপের কামড় আমি এর আগেও খেয়েছি, তাতে কিচ্ছু হয় না। ওঝার কাছে গিয়ে ঝাড়ালেই সেই বিষ নেমে যায়। কিন্তু অনেক চেষ্টা করলুম বাবুরা, তেমন কিছু হলো না। ওঝা, বদ্যি, কবিরাজ সব কিছুই দেখালাম। এদিকে আঙুল ছেড়ে এবার হাতে আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। তখন গ্রাম ছেড়ে অন্য জায়গায় গেলাম। বড় গ্রামে এক বড় কবিরাজের কাছে গেলাম। সে নাকি অনেক কিছু জানে। বলল এই হাত নাকি আর ঠিক হবে না, যতদিন এমন থাকবে একটু একটু করে পুঁছতে শুরু করবে। আর তারপর এক সময় আমার গোটা শরীর নাকি এমন হয়ে যাবে। সে কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। তাকে বললাম, এর কি কোনো ব্যবস্থা করা যায়? কোনো ব্যবস্থা করা যায়? বলল, 2 হাত কেটে ফেলতে হবে। সর্বনাশ, 2 হাত কেটে ফেললে মানুষ বাঁচবে নাকি? লোকটা হাসল, তার মুখে ফ্যাকাশে হাসি, চোখের কোণে চিকচিক করছে জল। বলল,
আমাদের কই মাছের জান বাবু, অত সহজে আমরা মরি না। কিন্তু দুটো হাত কাটা তো কি, কাজ তো আর সবাই করতে পারবে না। কবিরাজ বললেন তিনি এ কাজ করতে পারবেন না, তবে তাড়াতাড়ি করতে হবে। আমি বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে বউকে আর ছেলেকে সমস্ত কথা বলতে সবাই তো কান্নায় ভেঙে পড়ল। কি আর করা যাবে, ভগবানই বোধহয় আমায় বাঁচিয়ে দিলেন। কিরকম? একদিন আমাদের গ্রামের ধান কলের কাছে কি একটা কাজে গিয়েছি। সেখানে ধান কলে খড় কাটা হয়। খড় কাটার যন্ত্র দিয়ে খড় কাটা হচ্ছিল। আমি সেখানে দেখতে গেছি। এমন সময় কি করে জানো, সেই জাঁতা কলের মধ্যে আমি উল্টে পড়ে যাই। দু হাত দিয়ে জাঁতা কলটা ধরতে গেছি, এমন সময় হাতের কাছ থেকে এই কনুইয়ের কাছ থেকে দুটো হাত গেল কেটে। হাত আমার দুটো কেটে গেল। সে কি রক্ত, কি রক্ত! সঙ্গে সঙ্গে তো আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আশেপাশের লোকেরা আমায় তুলে নিয়ে আসে। দুদিন ধরে আমার জ্ঞান ছিল না। ছেলে আর বউ তো ভাবলো আমি আর বাঁচব না। আমি কোনোভাবে বেঁচে গেছি। আর তারপরে এই হাত নিয়ে কবিরাজের কাছে ওষুধপত্র এটা ওটা লাগিয়ে কোনো রকমে কনুয়ের কাছ থেকে এমন কাপড় বেঁধে রাখি। তাকিয়ে দেখলাম তার হাতের দিকে। কনুইয়ের কাছ থেকে গোল মতো একটা কাপড় জড়িয়ে রাখা। তার মুখে কিন্তু একটা হাসি। অবাক লাগলো, দুটো হাত কাটা অবস্থায় সে এমনভাবে কলকাতায় এসেছে ভিক্ষে করতে, অথচ তার মুখে হাসি। এই সমস্ত কথাই তারানাথকে বলছিলাম। আর সেসব কথা বলতে বলতেই বাইরে মেঘের গর্জন শুনতে পেলাম। উপরের দিকে উঠে বাইরের দিকে তাকিয়ে দেখি আকাশের এক কোণে কালো মেঘ জমেছে। কিশোরীকে বলেছিলাম না, তারানাথের বাড়িতে যাওয়া আসার মধ্যে যদি বৃষ্টি না হয় তখন আমাকে বলবে। তারানাথ কিছু বলল না। কিশোরী তখন অন্যমনস্ক হয়ে বলল, ঠাকুরমশাই, আপনার জীবনে তো অভিজ্ঞতা কম নয়। আপনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু জানেন। আচ্ছা, এমন এমন কোনো অদ্ভুত ব্যাপার আপনার চোখে পড়েছে? মানে এরকম কিছু, কোনো অঙ্গহানি কিংবা এমন কিছু যা একটু অন্যরকম হলেও বড়ই ভয়ের কথা? তারানাথের মুখের হাসিটা আগের মতো জিইয়ে রইল। সে বলল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক বছর আগের একটা কথা বারবার মনে পড়ে। সেই কথাটাই তোমাদের বলবো বলে ঠিক করেছিলাম। সেটাই বলি তবে, বুঝলে? শোনো তাহলে। অনেক কাল আগের কথা। তখন বর্ষাকাল সবেমাত্র পেরিয়েছে। এমন একটা সময় সেবারে আমি আর গ্রামে ফিরিনি। গিয়েছিলাম অনেক দূরের কোনো এক গ্রামে। বর্ষার সময়টা প্রচণ্ড বর্ষার মধ্যে এক গৃহস্থের বাড়িতে কাটিয়ে দিয়েছি। তারপরে কিছুদিন পরে মন চঞ্চল হয়। সেখান থেকে বেরিয়ে পড়লাম। বর্ষাকালটা আমার জন্য বড় কষ্টের কাটত। বাইরে থাকা যায় না। শ্মশানে মশানে রাত কাটালে সারাদিন বৃষ্টিতে ভিজে সে এক অদ্ভুত অবস্থা হয়। বর্ষা তখন সবেমাত্র শেষ হয়েছে। মাঝে মাঝে বৃষ্টি হয়। আকাশে কালো মেঘ হয়ে থাকে। জমির মাঝের পথ ধরে হেঁটে যাওয়ার সময় আকাশের দিকে তাকিয়ে দেখলে এক পাশে জমা কালো মেঘ আর অন্য পাশের সাদা নীলচে আকাশ দেখে মনটা কেমন করে ওঠে। বাড়ির কথা মনে পড়ে যায়। বাড়িতে সবাই কেমন আছে, কি করছে, এই সব কথাই মনের ভেতরে বারবার ঘুরে ফিরে আসে। আমি দেখেছি, জানো তো, একা থাকলে এসব কথা বেশি মনে হয়। মনে করো কোনো সাধু সঙ্গ করছি কিংবা কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়েছি। এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকলে বাড়ির কথা সহজে মনে পড়ে না। তাছাড়া আমি তখন এক সাধনায় লিপ্ত হয়েছিলাম। যাকে সেই সাধনার কথা তোমাদের পরে বলবো। তবে সম্পূর্ণ করা হয়ে ওঠেনি। সেই সাধনা অতি নিম্ন স্তরের, কিন্তু সেই সাধনা করে এমন এক ক্ষমতা লাভ করা যায়
যা মানুষের হিত সাধনেও কাজে লাগানো যায়। সে যাই হোক, একদিন এমনই গ্রামের পথে হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে গিয়ে পৌঁছেছি। দেখি নদীতে এক যুবক স্নান করছে। তার স্নান করা হয়ে আসতে সে নদীর পাড় থেকে উঠে আসার সময় আমার কাছে এসে দাঁড়ালো। কোমরের খুঁট থেকে খুচরো পয়সা বার করে আমায় দিল। বলল, সাধু বাবা, এই সময় তো আমার কাছে এর চেয়ে বেশি কিছু নেই, এটাই রাখুন, আপনার কাজে লাগবে। তুমি কে বাবা? আর এটা কোন গ্রাম? আমাদের গ্রামের নাম হাতকাটা বউয়ের গ্রাম। তবে এই গ্রামের ভালো নাম কিন্তু অন্য। আমাদের গ্রামের নাম ছিল শোভনপুর, কিন্তু সেই নাম এখন সকলেই ভুলে গেছে। তার কথা শুনে আমি চমকে উঠলাম। হ্যাঁ, এমন আশ্চর্য নাম, হাতকাটা বউয়ের গ্রাম! এমন নাম তো এর আগে কখনো শুনিনি। সে গায়ের জল মুছছিল গামছা দিয়ে। আমার দিকে তাকিয়ে সামান্য হেসে বলল, আমাদের গ্রামের মাথায় যে বিপদ আছে এমন তো আর অন্য কোনো গ্রামে নেই, তাই এমন নাম আপনি অন্য কোথাও শোনেননি। আচ্ছা, আপনি যাবেন কোথায়? দুপুরে খাওয়া দাওয়া কিছু হয়েছে? যদি ইচ্ছে করেন তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে পারেন। আমরা ব্রাহ্মণ, আমার বাড়িতে খেলে আপনার কোনো অসুবিধা হবে না। তোমরা তো জানোই, খাওয়া দাওয়ায় আমার বাদ বিচার ছিল না। যে অন্ন দেয় সেই সময় সেই অন্নপূর্ণা। তাই তার কথায় আর আপত্তি জানালাম না। 2 দিন ধরে পায়ে হেঁটেছি, যা পেয়েছি তাই খেয়েছি। খিদেও যে বড্ড পেয়েছিল সেই কথা কিন্তু মিথ্যে নয়। রামনারায়ণকে বলে নদীতে স্নান করে নিলাম। তখনই তার নামটা শুনেছিলাম। স্নান সেরে ভেজা গায়ে তার সঙ্গে গ্রামের পথে হাঁটতে হাঁটতে তার বাড়িতে গেলাম। বাড়ির দাওয়ার কাছে একজন বয়স্ক মতো লোক বসে হুঁকো খাচ্ছিল। আমায় দেখে হাত জোড় করল। আমি বললাম, অনেকদিন হুঁকো খাইনি বুঝলেন, যদি আপনার আপত্তি না থাকে তাহলে। আপত্তি আর কিসের সাধু বাবা, আপনি বসুন, ঘরে হুঁকো আছে, আপনার জন্য আলাদা করে ব্যবস্থা করে দিচ্ছি। বাড়িতে কেউ এলে তার জন্য আলাদা হুঁকোর ব্যবস্থা আছে, সেটাই করে দিচ্ছি। আর রামনারায়ণ বলল, তুমিও না বাবা, আরে সাধু বাবা এসেছে, একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করুক। হুঁকো খাওয়ার সময় তো পড়েই রইল। সাধু বাবা, আপনি আসুন, আপনি ঘরে আসুন। তার সঙ্গে ঘরে গেলাম। পোশাক বদল করে তারই দেওয়া একটা ধুতি আর একটা কাপড় গায়ে জড়িয়ে বারান্দায় এসে বসলাম। ততক্ষণে হরিনারায়ণের কাছে আরেকটি বউ এসে বাটিতে খানিকটা শরবত রেখে গেছে। এখন শরবত খাওয়ার সময় নয় যদিও, তবুও খেলাম। তার মাথায় ঘুমটা, ডান হাতে শরবতের পাত্রটা আমার সামনে রেখে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে চলে গেল। কি জানি কেন কিছু বলতে পারলাম না। সে চলে যেতেই হরিনারায়ণ বলল, আমার বৌমা রূপে যেমন লক্ষ্মী, গুণে তেমন সরস্বতী। এমন কোনো কাজ নেই বাড়ির যা সে করতে পারে না। তবে আমাদের কপাল, এমন বউ বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম, তারপরেই এমন সব। আহা, কি করছো বাবা? সাধু বাবাকে একটু বসতে দাও, একটু জিরিয়ে নিতে দাও। কথা বলার জন্য তো অনেক সময় আছে। আমি কিন্তু একটু চমকে উঠলাম। রামনারায়ণের গ্রামের কথা এমন বলেছিল, তারপর হরিনারায়ণের মুখটা কেমন বিষণ্ণ হয়ে রইল। তার বৌমা চলে যাবার পর থেকে রামনারায়ণ শোকাহত। সাধু বাবা, কিছু মনে করবেন না। দুঃখের কথা কাউকে বললে মন বড় হালকা হয়, তাই তো বলি। আরে না না, তাতে আপত্তি নেই, আপনি বলুন না। আপনি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, আপনি কোনো কথা বললে তা আমি শুনব। আপনি বলুন। কি আর বলবো আমাদের কপালের কথা। ভেবেছিলাম বউটাকে বাঁচাতে পারবো, কিন্তু পারলাম না। বেঁচে থাকা আর মরে থাকা তার কাছে যেন দুটোই সমান। অথচ বউ যেন সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে। 3 দিন ধরে জমে মানুষের টানাটানি, তারপরে যে সবকিছু এমনভাবে হয়ে যাবে এত সহজে,
তা তো ভাবতেই পারিনি। রান্নাঘরের দিক থেকে রামনারায়ণের স্ত্রী পদ্ম আর হরিনারায়ণের স্ত্রী ননিবালার কথা মাঝে মাঝে শুনতে পাচ্ছিলাম। রামনারায়ণ ঘরের ভেতরে গিয়েছিল। হরিনারায়ণ বলল, আমাদের গ্রামের বিপদের কথা আপনাকে বলি সাধু বাবা। আমাদের গ্রামের নাম হাতকাটা বউয়ের গ্রাম। এমনি এমনি নামটা হয়নি। সন্তান না হওয়া পর্যন্ত কোনো বউ আমাদের গ্রামে নতুন এলে তার একটা হাত কাটা যায়। খলখল করে হাসছে। সেটা যে মানুষ নয় তা বুঝতে শশীনারায়ণের বেশি সময় লাগেনি। ভয়ে আতঙ্কে সে পাথরের মতো হয়ে গিয়েছিল। তারপর সে চলে যেতে এগিয়ে
মোহনপুর। গ্রামে বড় নদী, খোলা জমি, মাঠ, ধানের জমি থেকে শুরু করে আরও অনেক কিছু আছে। ঘুরতে ঘুরতে লক্ষ্য করলাম গ্রামের লোকেরা মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে দেখছে। রামনারায়ণকে সে কথা বলতে সে বলল, সাধু বাবা, আপনি রাতের বেলা এই গ্রামে থাকবেন না। আপনি অন্য কোথাও চলে যান, গ্রামের বাইরে চলে যান। কাল সকালে আবার ফিরে আসবেন। তার কথায় অবাক হয়ে বললাম, কেন? এমন কথা বলছো কেন? রামনারায়ণ একবার ইতস্তত করে বলল, না মানে দেখলেন না, গ্রামের লোকেরা আপনার দিকে কেমনভাবে তাকাচ্ছে। আসলে এই গ্রামে কোনো সাধুতান্ত্রিক প্রবেশ করুক, এটা আমাদের গ্রামের পক্ষে ভালো নয়। যে রাতে গ্রামের মধ্যে এমন কেউ থাকে, সেই রাতেই ও আবার ফিরে আসে, সেই হাত কাটা বউ। রামনারায়ণের কথা শুনে যেন চমকে উঠলাম। তেমন মনের মধ্যে একটা কৌতূহল হলো। বললাম, তাহলে তুমি আমায় এইখানে নিয়ে এলে কেন? গ্রামের বিষয়ে একটা গল্প শুনেছিলাম, তাও পাশের গ্রামের জমিদারের কাছে। সে কথাটা আপনাকে বলবো বলে নিয়ে এসেছিলাম। তাছাড়া কোনো সাধুতান্ত্রিকই একমাত্র পারবে আমাদের এই গ্রামের মাথা থেকে ওই বিপদকে সরিয়ে ফেলতে। এ কথা অনেক আগেই শুনেছি, কিন্তু এই গ্রামে যেই সাধুতান্ত্রিক এসে থেকেছে, রাতের বেলা সে ভীষণ ভয় পেয়েছে। প্রথমে আপনাকে নিয়ে এসেছিলাম, তাই আপনাকে সে কথা বলবো বলে, কিন্তু পরে মনে হলো আপনাকে সে কথা বলে আপনাকে আবার বিপদে ফেলা হয়, তাই আপনাকে বললাম না। দেখো রামনারায়ণ, বিপদের মোকাবিলা করার মতো ক্ষমতা আমার আছে। সে যদি রাতের বেলা এসেও থাকে, তাহলে তাকে কিভাবে আটকাতে হয় সে কথা আমি খুব ভালো করেই জানি। তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি আমায় এখানে রাখতে পারো। রামনারায়ণ আমার কথায় যেন বেশ খুশি হলো। চট করে আমার হাতটা চেপে ধরে বলল, আমার পরিবারে যা হয়েছে হয়েছে, কিন্তু আমাদের এই গ্রামের নাম হাত কাটা বউয়ের গ্রামের বদলে শোভনপুর হয়ে যাক, তা আমি চাই। আপনি আমায় সাহায্য করুন। কাল সকালে আপনাকে আমি জমিদারের কাছে নিয়ে যাব। জমিদার মশাই আপনাকে সে কথা বলবে, তবে আজকের রাতটা আপনি খুব সাবধানে থাকবেন। একটানা এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করতে আমি আর কিশোরী চুপ করে অপেক্ষা করতে লাগলাম তার গল্পের জন্য। বাইরে বৃষ্টি পড়তে শুরু করেছে। তারানাথের কথায় ছাগল তাড়ানো বৃষ্টি থেকে শুরু করে সে বৃষ্টির বেগ একটু একটু করে বাড়ছে। কিশোরী বলল, তার মানে রামনারায়ণ আপনাকে কিছু একটা ভেবেচিন্তেই সেই গ্রামে নিয়ে গিয়েছিল। তারপর কি হলো? সন্ধ্যের আগে যখন ফিরে এলাম, তখন আমায় দেখে হরিনারায়ণ, এমনকি ননিবালা দুজনেই অবাক হয়েছে। ননিবালা বলল, কিছু মনে করবেন না সাধু বাবা, আপনার ভালোর জন্যই কথাগুলো আমি বলেছিলাম। আপনি যদি এখানে থাকতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি পদ্মর সঙ্গে একবার কথা বলতে চাই। পদ্ম কি আমার সঙ্গে এই ব্যাপারে কথা বলবে? মেয়েটা বড় শক্তপোক্ত, শান্ত। নিজের সঙ্গে হওয়া ওই ঘটনা সব কিছু সে যেন ভুলে গেছে, কিছুই বুঝতে পারি না। আপনি তার সঙ্গে কথা বলে দেখুন। পদ্মর সঙ্গে একটা ঘরে বসেই আমি কথা বললাম। দু একটা কথার পর পদ্ম বলল, সেদিন রাতে যে ঠিক কি হয়েছিল তার সব কিছু আমার এখনো অক্ষরে অক্ষরে মনে আছে। কিন্তু বিশ্বাস করুন সাধু বাবা, আমার যেন মনে হয়েছিল বাইরে থেকে বাবা আমাকে ডেকেছেন, আর তার জন্যই আমি বাইরে গিয়েছিলাম। বাইরে বেরিয়ে কি দেখলে? বাইরে বেরিয়ে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে গ্রাম্য কায়দায় পরা কাপড়, মাথার চুলটা এতটাই বিভৎস যে ওই মাথার চুলে মুখটা প্রায় ঢেকে গেছে। অগো, কি ভয়ঙ্কর তাকে দেখতে! আর তার হাতে একটা বড় ধারালো কিছু, ওই ধারালো দায়ের মতো কিছু ছিল। সে যখন আমার হাত ধরেছিল, আমি তার হাতে শাখা
পলা চুড়ি, হ্যাঁ দেখেছিলাম। ওই বিবাহিত মেয়েদের হাতে যেমন শাঁখা পলা চুড়ি গয়না থাকে ঠিক তেমন। তারপর তখন বাইরে চাঁদের আলো রয়েছে, সেই চাঁদের আলোয় সে আমায় ধরল। আমি অনেক চিৎকার করার চেষ্টা করেছিলাম সাধু বাবা, কিন্তু এমন কি হলো আমার মুখ থেকে চিৎকারই বেরোলো না। মা ঘর থেকে বাইরে বেরিয়ে আমার কাছে আসতেই সে তারই হাতে ধারালো দায়ের মতো জিনিসটা দিয়ে আমার হাতের ওপর একটা কোপ দিল। সঙ্গে সঙ্গে আমার হাতটা কেটে গেল। কথাটা বলতে গিয়ে পদ্ম একবার থামল, তার মুখটা ঘুমটার আড়ালে। বুঝতে পারছিলাম পদ্ম ভীষণ কষ্ট পাচ্ছে কথাগুলো বলতে, কিন্তু আমার জানা দরকার। তাই বললাম, তোমার হাত কেটে ফেলবার পরে সে কি করলো? আমার হাতটাকে এক হাতে ঝুলিয়ে সে নিয়ে চলে গেল। পরদিন সকালে দেখেছিলাম আমার রক্ত বাড়ির বাইরে পর্যন্ত গিয়েছে, তারপরে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। মনে মনে ভাবলাম অবাক কাণ্ড। প্রথমত এইভাবে হাত কেটে নিয়ে যাওয়া, আর তারপরে সেই হাত সঙ্গে করে নিয়ে যাওয়া। কিন্তু কেউ নতুন বউয়ের কাটা হাত নিয়ে করবেটা কি? পদ্ম আবার বলল, এই গ্রামে এমন অনেক ব্যাপার ঘটেছে সাধু বাবা। এখন গ্রামের কেউ বিয়ে করলে অন্য কোথাও গিয়ে কয়েক বছর থেকে আসে, আর তা না হলে বছর খানেকের মধ্যেই ছেলে মেয়ে হয়ে গেলে তারপর ফিরে আসে। বুঝতে পারছেন সাধু বাবা, আমিও তো অনেক স্বপ্ন নিয়ে এই গ্রামে এসেছিলাম বলুন। নতুন বাবা মা পাবো, স্বামীর ঘর করব, সবাই খুব ভালো, কিন্তু এমন একটা ব্যাপার যে হয়ে যাবে। আমায় একটু সময় দাও মা। তোমাদের গ্রামে যাতে এমন বিপদ আর কারোর সাথে না হয় সেই চেষ্টা আমি করব। সেই রাতের কথা তুমি কিছু মনে রেখো না, বুঝলে? আমায় একটু সময় দাও। পদ্ম চলে গেল। রাতের খাবার খেয়ে আমরা যে যার মতো ঘুমোতে গেলাম। এই বাড়িতে পাশাপাশি 3টে ঘর। এক ঘরে ঘুমোলো ননিবালা আর পদ্ম, এক ঘরে ঘুমোলো হরিনারায়ণ আর রামনারায়ণ, আর এক ঘরে আমার জন্যে ব্যবস্থা হলো। বিছানাতেই বলেছিল, কিন্তু আমি তাতে শুতে রাজি হলাম না। মোটা কম্বল বিছিয়ে তার উপরে শুয়ে পড়লাম। পায়ের কাছে খোলা জানালা, মাথার কাছে দরজা বন্ধ, একটা হ্যারিকেন মাথার কাছে রাখা। মনের ভেতরে অনেক চিন্তা ভাবনা নিয়ে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে মনে হলো কে যেন আমায় ডাকছে। ঘুমটা ভাঙতে প্রথমে কিছু বুঝতে পারলাম না, তারপর হঠাৎ কান খাড়া করে শুনতে পেলাম বাইরে থেকে রামনারায়ণ আমায় ডাকছে। কিন্তু রাতের বেলা তো আপনার বিপদের কথা বলেছিল রামনারায়ণ, তাহলে সে রাতের বেলা আপনাকে ডাকবে কেন? ঘুম ভেঙে উঠে কথাটা কিন্তু একবারের জন্য আমার মাথায় আসেনি। যদি আসতো তাহলে হয়তো এমন একটা ব্যাপার ঘটতো না। আমিও সঙ্গে সঙ্গে সাড়া দিলাম। তারপর দরজা খুলে বাইরে বেরোতে দেখি রামনারায়ণ বারান্দার কাছে দাঁড়িয়ে আছে, আমার দিকে পেছন ঘুরে। আমি বললাম, কি হলো রামনারায়ণ, এত রাতে তুমি ঘর থেকে বাইরে ডেকে আনলে কেন? রামনারায়ণ কোনো উত্তর দিচ্ছে না। তখন কাছাকাছি অমাবস্যা বোধ হয়। আকাশের চাঁদটা ছোট হয়ে রয়েছে, কালো মেঘে সেটুকু ঢেকে গেছে বলে ভালো করে কোনো কিছু দেখা যায় না। বেরোবার সময় লণ্ঠনটাও বাইরে আনিনি, আর রামনারায়ণের আশেপাশে কোথাও আলো নেই। বারান্দাটা অন্ধকার, বাইরের উঠোনটায় একটা সাদাটে আলো রয়েছে, কিন্তু তাতে ভালো করে কিছু দেখা যায় না। ঠান্ডা একটা বাতাস ভেসে আসছে, দূরে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। বাইরে ঝিঝি পোকার ডাকটুকু আর নেই, অথচ স্পষ্ট মনে আছে ঘুমোবার আগে বাড়ির পেছন থেকে জানলা দিয়ে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল।
আমি আবার বললাম, রামনারায়ণ, রামনারায়ণ। আর ঠিক তখনই একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো আমার সামনের দিক থেকে। আমার সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটাকে এতক্ষণ রামনারায়ণ বলেই মনে হচ্ছিল পেছন থেকে, কিন্তু হঠাৎ করে যেন অনেকটা ধাক্কা খেলাম। কোথায় রামনারায়ণ? আমার সামনে পেছন ঘুরে যে দাঁড়িয়ে রয়েছে সে সামান্য ঝুঁকে আছে সামনের দিকে। আমি এক পা করে এগোলাম তার দিকে, আর ঠিক তখনই সে মুখটা তুলে তাকালো আমার দিকে। কোথা থেকে যেন অদ্ভুত একটা আলো এসে পড়ছে তার মুখে। এই মুহূর্তে তার পাথরের মতো কালো চোখ আর মুখের ভেতর থেকে বেরিয়ে আসা দাঁত আমি দেখতে পাচ্ছি। তার ডান হাতের কাছে ধরা লম্বা দায়ের মতো কিছু একটা, সেটা বারান্দার উপর রয়েছে। এক মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই সেই দায়ের মতো জিনিসটা সে চালিয়ে দিল আমায় লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে আমি সরে গিয়েছিলাম। তার সেই দা এসে পড়ল ঘরের মাটির দেওয়ালের কাছে। সেখানে পড়তেই এক মুহূর্তের মধ্যে কেমন যেন একটা ব্যাপার হলো। সঙ্গে সঙ্গে অট্টহাসি করে উঠল সে, বলল, নতুন বউ আর নতুন সাধু, এই গ্রামে কেউ এলে তাদের কাউকে আমি ছাড়ি না। কিন্তু কে তুমি, আর কেনই বা আমায় এভাবে আক্রমণ করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি থেমে যাও, আমার ক্ষতি করার চেষ্টা করো না। তোর হাত কেটে নিয়ে যাব আমি। নতুন বউয়ের বাঁ হাত কাটি, তোর কাটবো ডান হাত, বুঝলি? আবার সেই রক্ত জল করা হাসি। সে সামান্য ঝুঁকে মাটির উপর থেকে দায়ের মতো জিনিসটা টানতে টানতে আমার দিকে নিয়ে আসছে, আর আমি এক পা করে পেছনের দিকে সরছি। স্পষ্ট বুঝতে পারছি রামনারায়ণের মতো গলা করে সে আমায় ডেকেছে। একবার ভাবলাম ঘরের মধ্যে সবাইকে ডাকি, কিন্তু এমন অবস্থায় কাউকে ডাকলে তাদেরকেও বিপদের মধ্যে ফেলা হবে। আমি কি করব? ঘরের মধ্যে আছি বলে দেহবন্ধন করা নেই। চারপাশের বাতাসটা ভারী হয়ে উঠেছে, একটা পচা গন্ধ ছড়িয়ে গেছে। বেশ বুঝতে পারছি এই অপশক্তির ক্ষমতা নেহাত কম নয়। এই অপশক্তি সাধারণ কোনো প্রেতাত্মা নয়, এটা অন্য কিছু। মুহূর্তের মধ্যে মাথার মধ্যে একটা ভাবনা চলে এলো। তার সেই দা আবার উঠে এসেছে। এবার সে মাথার ওপরে দু হাতে তুলে নিয়ে সেটা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই বরাবর মাটিতে মারল। আমি আরেকটু পিছিয়ে গিয়ে দরজাটা এক হ্যাঁচকা টানে ধাক্কা দিয়ে সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়লাম। দরজার ওপারে দাঁড়িয়ে সে চিৎকার করতে লাগলো, গ্রাম থেকে তুই বাইরে যেতে পারবি না। আজ রাতে এই দরজার বাইরে এলেই তুই আমার হাতে মরবি। তোর হাত আমি কেটে নিয়ে যাবই। ঘরের দরজার ভেতরে সে কোনো কারণে আসতে পারছে না। আমিও বাইরে যাব না বলে ঠিক করেছি। তার ওই দায়ের আঘাত একবার আমার গায়ে এসে পড়লে ইহলীলা সাঙ্গ হয়ে যাবে। বড় অদ্ভুত ব্যাপার, কোনো অশুভ শক্তিকে এমনভাবে কোনো অস্ত্র নিয়ে এর আগে আমি আঘাত করতে দেখিনি। কিন্তু বারবার যেন মনে হচ্ছিল কোথাও যেন এমন একটা কথা আমি শুনেছি। কিন্তু বিপদের সময় এসব কিছুই মাথায় আসে না। মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। দরজার ওপাশে দাঁড়িয়ে তার গর্জন আর মাঝে মাঝে তার দায়ের আঘাত দরজার উপর এসে পড়তে লাগলো, কিন্তু দরজার কোনো ক্ষতি হচ্ছে না। কতক্ষণ এইভাবে কেটেছিল মনে নেই। একসময় বাইরের সমস্ত শব্দ থেমে গেছে বলে মনে হলো। আমি আস্তে আস্তে দরজা খুলে এদিক ওদিক দেখে নিলাম। তারপর বাইরে বের হতে যাব, এমন সময় আমার গায়ের উপর কি যেন একটা এসে পড়ল। মাথাটা তুলে উপরের দিকে তাকাতেই দেখতে পেলাম ঘরের চালের উপর দুটো পা দিয়ে সে ঝুলে রয়েছে আমার মাথার উপর। সেই মুহূর্তে যদি আমি উপরে না তাকাতাম
তাহলে তার সেই দায়ের আঘাতে আমার মাথাটা ধড় থেকে আলাদা করে দিত। বুঝতে পেরেই আমার ঘরে ঢুকে পড়লাম। গোটা রাত এমনভাবেই কাটল। ভোরবেলা বাইরে পাখি ডাকলে আর পূব আকাশ লালচে হয়ে আসার পরে সে সেখান থেকে চলে গেল। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম বোধ হয়। দরজায় ধাক্কাধাক্কি শুনে তাড়াতাড়ি উঠে দরজা খুলতে গিয়ে দেখি রোদের আলো ঘরে এসে ঢুকছে। দেখি রামনারায়ণ। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলছে, কাল সারা রাত ভালোভাবে দু চোখের পাতা এক করতে পারিনি সাধু বাবা। একটু শব্দ হলেই বাইরে বেরিয়ে আসবো ঠিক করেছিলাম। আপনি আপনি ঠিক আছেন তো? রামনারায়ণকে কিছু না বলে বাইরে বেরিয়ে এলাম। মাটির দেওয়ালে দরজায় কোথাও কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই। কাল রাতে যে এখানে এমন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে সেটা কে বিশ্বাস করবে? বললাম, না, কিছুই তো হয়নি। তুমি বলেছিলে কেউ একজন আসবে, কিন্তু কেউ তো আসেনি। একটা কাজ করো তো, চলো। তুমি তো বললে পাশের গ্রামে জমিদারের কাছে যাবে, সেইখানে যাই। এই হাত কাটা গ্রামের গল্পটা আসলে কি সেটা আমায় জানতে হবে। হরিনারায়ণ, ননিবালা, পদ্ম সকলে অবাক হয়েছিল। তবে তাদের সঙ্গে কথা বলে বেশি সময় নষ্ট করলাম না। মুখে কিছু একটা গুঁজে নিয়ে তখনই গরুর গাড়িতে করে পাশের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা। একটা পাসিং শো তারানাথ শেষ করে ফেলেছে। অন্য একটা সিগারেট ধরিয়ে তাতে অগ্নিসংযোগ করে খানিকক্ষণ ধোঁয়া ছাড়ল। তারপর বলল, হাতে অমন লোহার একটা দা আর এমন বিভৎস মূর্তি যার হাতে শাঁখা পলা রয়েছে, এমন কোনো অশুভ শক্তির কথা আমি শুনেছিলাম বলে মনে পড়ছিল না। কিন্তু কোথাও যেন একটা মিল পাচ্ছিলাম। গরুর গাড়িতে গোটা পথে সেটাই ভাবতে ভাবতে গেলাম। পাশের গ্রামের নাম জব্বলপুর। সেই গ্রামের জমিদার কিন্তু আমায় দেখে বেশ খুশি হলো। বিশাল বড় বাড়ি, দোতলা বাড়ি। বাড়ির চারপাশে অনেকটা জায়গা নিয়ে উঁচু পাঁচিল, ধানের গোলা থেকে শুরু করে খামার, অনেক কিছুই রয়েছে। পেছনের দিকে বড় একটা পুকুর আছে। জমিদার মশাই আমায় বললেন, সাধু বাবা, আমার সঙ্গে পুকুরের কাছে আসুন। আজ মাছ ধরার দিন ঠিক হয়েছে। মাছ ধরতে ধরতে আপনার সঙ্গে কথা বলবো। তোমরা তো আমার মাছ ধরার অভ্যাসের কথা জানোই। গ্রামে থাকতে থাকতে অনেক মাছ আমি ধরেছি। তারপর গ্রামে মাঝে মাঝে ফিরলেও মাছ আর ধরতাম না। তাই আমিও কৌতূহলী হলাম। এখানে যে ওই কথাটা জানতে এসেছিলাম তা যেন ভুলে গেলাম। রামনারায়ণ তার কাজে চলে গেল। জমিদার মশাই মাছ ধরছে আর আমি তার পাশে বসে জমিদার মশাইয়ের তৈরি করে দেওয়া হুঁকোতে গুপ গুপ করে টান দিচ্ছি। একসময় জমিদার মশাই বলল, কতবার রামনারায়ণকে বলেছি পরিবার নিয়ে আমার এখানে চলে আসতে। এই গ্রামে আমার অঢেল জমি জমা রয়েছে, অনেক কিছুই তো আছে। এখানে এসে বাস করলে ওর কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু পূর্বপুরুষের ভিটে মাটি ছেড়ে তার বাবা নাকি আসতে চায় না। গ্রাম ছেড়ে সে আসতে যাবে কেন? কি হয়েছে বলুন তো জমিদার মশাই? হাতকাটা গ্রামে মানুষ থাকে নাকি? অনেকেই তো গ্রাম ছেড়ে এখানে ওখানে চলে যাচ্ছে। আপনি তো গ্রামে গেছেন, দেখেননি? অনেকগুলো বাড়ি তো এমনি ফাঁকা পড়ে আছে। ঠিক বলেছেন, এমনটা মনে হয়েছিল, যদিও রামনারায়ণ সবকিছু বলেনি। রামনারায়ণ ভালো ছেলে, গ্রামের বদনাম সহজে করতে চায় না। এসব কথাও কাউকে বলতে চায় না। তাদের গ্রামে তো সাধুরা থাকতে পারে না শুনেছি। আপনি একটা রাত কাটিয়ে দিলেন কি করে? অবশ্য সেই কথা উড়িয়ে দিয়ে আসল কথা জানতে চাইলাম। জমিদার মশাই বললেন, দেখুন, আমাদের এই জমিদারি এই গ্রামে প্রায় 50 বছর কিংবা তার আগে থেকে রয়েছে। আমার ঠাকুরদা, বাবা সকলেই এই জমিদারি চালিয়েছে। এখন আমি চালাচ্ছি, আমার পরে চালাবে আমার ছেলে।
বাবার কাছেই আমি সেই কথা প্রথম শুনেছিলাম। আমাদের এই গ্রাম আর ওই শোভনপুর, দুই গ্রামের মাঝামাঝি জায়গাতে আপনি গরুর গাড়িতে এসেছেন, দেখেছেন একটা বড় রাস্তা আছে। সেই রাস্তার একদম শেষ প্রান্তে শোভনপুর গ্রামের দিকে একটা বড় বট গাছ আছে। বট গাছের কাছে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন সে গাছের গায়ে অনেক লাল সুতো বাঁধা রয়েছে। এক সময় ওই গাছকে মানুষেরা জাগ্রত দেবতা বলে পুজো করত এবং গাছে সুতোও বাঁধত। তারপরে শুনেছিলাম এক সময় এক সাধু বাবা সেখানে এসে বাস করতে শুরু করে। শোভনপুর গ্রাম থেকে সেই গ্রামের লোকেরা মাঝে মাঝেই সেই সাধুর কাছে নাকি যেত। সেই সাধু ছিল নাকি পিশাচ সিদ্ধ। একদিন রাতের বেলা সেই সাধু গাছতলায় বসে আছে। এমন সময় তার কাছে এসে পৌঁছয় শোভনপুর গ্রামের একটি মেয়ে। তার ডান হাতে কিছু একটা হয়েছে, লাল লাল, অনেকটা ফুপুরের মতো দেখতে হলেও তার গোটা হাতে ছড়িয়ে গিয়েছিল। আসলে সে সাধুর কাছে আগেও আসত। তার শোভনপুরে শ্বশুর বাড়ি, তার বাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামী সকলেই আছে। তার স্বামী গ্রামের চাষি। মেয়েটি মাঝে মাঝে সাধুর কাছে এসে তাদের পরিবারের আর্থিক উন্নতির জন্য এটা ওটা নিয়ে যেত, সাধুকে কিছু দিয়েও যেত। সেদিন সাধু তার হাতের অমন অবস্থা দেখে বলল, শোন মেয়ে, তোর হাতের যে অবস্থা দেখছি তাতে তোর শরীরে এক পিশাচ বাসা বাঁধতে শুরু করেছে। তোর ওই হাতকে লক্ষ্য করে সেই এই কাজ করছে। কেন সাধু বাবা? তাছাড়া আপনি যে তাবিজ আমায় দিয়েছিলেন, সেই তাবিজ তো আমি এই বাহাতেই পড়ে রয়েছি। তাবিজের জন্যই কোনো কিছু নয়, এ অন্য ব্যাপার। তুই একটা কাজ কর, তোর বাঁ হাত আমার কাছে উৎসর্গ কর। তার বিনিময়ে আমি তোকে অনেক অর্থবান করে দেব। এত অর্থ তোরা পাবি যে আর তোদের ভিড়ে তাকাতে হবে না। এই গ্রামের সবচেয়ে বড় লোক হয়ে যাবি। মেয়েটির অর্থের লোভ ছিল অনেক বেশি। তাই সাধুর কাছে থাকতে থাকতে যখন তার হাতের সেই লাল দাগ বাড়তে লাগলো এবং সাধুর কথা তার মনে ভালো লাগলো, তখন কিন্তু সে সাধুর কথায় রাজি হয়ে গেল। সাধু বলল, চিন্তা করিস না, তোর কোনো ক্ষতি হবে না। আমি তন্ত্র বলে তোর হাত আলাদা করব। তোর জীবনের কোনো আশঙ্কা থাকবে না। মেয়েটি রাজি হয়ে গেল। এই গল্পের সত্যি মিথ্যে আমি কিছুই জানি না। আমার বাবার কাছে যা শুনেছিলাম তাই বলছি। ওই বট গাছের তলায় অমাবস্যার রাতে সাধু মেয়েটিকে ডেকে পাঠায়। সাধু ছিল পিশাচ সিদ্ধ, আগেই বলেছি আপনাকে। তন্ত্রমন্ত্রের মাধ্যমে অনেক পিশাচ অপশক্তিকে সে নিজের মধ্যে আহ্বান করতে পারত। সেই রাতে তেমনি কোনো এক পিশাচকে সে আহ্বান করে। আসলে মেয়েটির বাঁ হাতের মধ্যে এমন কিছু একটা ছিল যা কোনো সাধনার জন্য তার প্রয়োজন ছিল। সে পিশাচের সাহায্যে মেয়েটির বাঁ হাতের কনুইয়ের কাছ থেকে আলাদা করে নেয়। মেয়েটি মারা যায়নি, তার হাতের জায়গাটা এমনভাবে বিচ্ছিন্ন হয় যেন সেখানে কোনো হাতই ছিল না। এর বিনিময়ে সে একটা তাবিজ পায় তার ডান হাতে। এরপর সে অনেক অর্থ লাভ করতে পেরেছিল, কিন্তু তার বাঁ হাত না থাকার শোক তার সব সময় ছিল। তারপর এই গল্পটা অনেকেই জানে না, এমনকি ওই মেয়েটির কথাও অনেকে জানে না। কারণ এখানে অনেক অর্থ লাভ করার পর তারা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিল। কিন্তু তারপর প্রায় 3 বছরের মাথায় ওই মেয়েটির মৃত্যু হয়। মৃত্যুর আগে নিজের বাঁ হাত না থাকার জন্য সে অনেক আফসোস করেছিল। এবার দুটো ব্যাপার ঘটতে পারে সাধু বাবা। হয়তো যে পিশাচকে দিয়ে সেই তান্ত্রিক ওই মেয়েটির বাঁ হাত উপড়ে নিয়েছিল, সেই পিশাচটি তার আশেপাশে সব সময় থাকত। মৃত্যুর পরেই তার আত্মাকে সে কোনোভাবে কবজা করে। তারপর তাকে কাজে লাগিয়ে এই গ্রামে নতুন বউদের বাঁ হাত সে কেটে নিয়ে যায়। তারপর সেটা নিয়ে গিয়ে কোথায় কি কি করে তা জানি না। আমিও এমন কথাই ভেবেছিলাম,
কিন্তু এখানে কি আমাদের কিচ্ছু করার নেই জমিদার মশাই? মানুষ হলে তার বিরুদ্ধে কিছু করার ক্ষমতা আমাদের ছিল সাধু বাবা, কিন্তু এ তো মানুষ নয়, এদের সঙ্গে লড়াই করব কি করে? গ্রাম ছেড়ে দেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। শুনেছি দিন দুয়েকের মধ্যেই সেই গ্রামে একটা বিয়ে হতে চলেছে। গ্রামের অবস্থাপন্ন চাষি নিমাইয়ের ছেলের বিয়ে। নিমাই এবং তার পরিবার এইসবের কিছুই মানে না। সে জোর করে বিয়ে দিয়ে নাকি বউকে নিয়ে বাড়িতে আসবে। দেখুন, আপনি কিছু করতে পারেন নাকি? মাঝে মাঝে আমাদের কাছে একটা পথ হঠাৎ করেই খুলে যায়। নিমাইয়ের কথা শুনে আমার মনে হলো তেমনভাবেই যেন পথটা খুলে গেছে। সেখানে দুপুর পর্যন্ত রইলাম। জমিদার মশাইয়ের সঙ্গে মাছ ধরে দুপুরে বেশ ভালো খাওয়া দাওয়া, এমনকি বিকেলের দিকে রামনারায়ণ ফিরবে না জানতে পেরে আমাকে গরুর গাড়ির ব্যবস্থা করে জমিদার মশাই নিজেই পাঠিয়ে দিলেন। সঙ্গে একজন লোক দিয়ে দিলেন, সে নিমাইয়ের বাড়িতে আমায় নিয়ে গিয়ে কথা বলিয়ে দেবে। নিমাইয়ের বাড়িতে যখন গেলাম তখন বিকেল। নিমাই আমায় দেখে একটু চোখ কুঁচকে বলল, আপনাকে তো রামনারায়ণের বাড়ি দেখেছি, সেখানে আপনি কি করছিলেন? রামনারায়ণের বাড়িতে আমি এসে উঠেছিলাম। গ্রামের বিপদের কথা সমস্ত শুনেছি। দুদিনের মধ্যে আপনার ছেলে বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে ফিরবে। এত বিপদের মধ্যেও আপনি নতুন বউকে বাড়িতে নিয়ে আসতে চাইছেন? দেখুন সাধু বাবা, আমি ওসব কিছুই মানি না। বাড়িতে প্রতিষ্ঠিত কালীমা রয়েছে, কালীমা থাকতে আমার বৌমার ক্ষতি কেউ করতে পারবে না। বাড়ির ভেতরে আমি ওকে প্রবেশ করতেই দেব না। আপনি যখন এসেছেন তখন আপনাকেও বিফল করব না। আপনি 2 দিন আমাদের বাড়িতে থাকুন। বউ এলে তারপর একটা রাত কেটে গেলে আপনি না হয় চলে যাবেন। শুনেছি এই গ্রামের সাধুরাও থাকতে পারে না। আপনি তো একদিন থেকেছেন। মনে হলো এ যেন মেঘ না চাইতে জল। আমি তো নিমাইয়ের আশেপাশে থাকার কথাই ভেবেছিলাম। তার বাড়িতে থাকতে পেয়ে খুশি হলাম। লোকটিকে হরিনারায়ণের বাড়িতে খবর দিতে বলে তারপর তাকে ফিরে যেতে বললাম। নিমাইয়ের বাড়িতে দেখতে দেখতে 2 দিন কেটে গেল। তার বাড়িতে তার স্ত্রী, 2 ছেলে সকলে রয়েছে, কিন্তু তাদের সঙ্গে খুব একটুও মেলামেশা করলাম না। এর মাঝে হরিনারায়ণের বাড়িতেও একবার গিয়েছিলাম। সেদিন দুপুরের দিকে নিমাইয়ের ছেলে নিতাই নতুন বউ বিয়ে করে বাড়ি ফিরল। আমায় দেখে একটু অবাক হলেও দুজনেই প্রণাম করল। নিতাই বলল, বাবা, আমার বউয়ের যেন কোনো ক্ষতি না হয়। দরকার হলে অন্য গ্রামে গিয়ে আমি থাকতে রাজি আছি। বছর পরে ফিরে আসবো, তখন তো আর কোনো অসুবিধা হবে না। কিন্তু গ্রামের সবাইকে আমি বড় মুখ করে বলেছি, আমার ছেলে বউ নিয়ে বাড়িতে ঢুকবে। মা কালীর ওপর আমার বিশ্বাস আছে। মা কালী আমাদের কোনো ক্ষতি করতে দেবে না। তুমি যা ভালো বোঝো। সাধু বাবা আছেন যখন আমি একটু মনে ভরসা পাই। মা কালী আছে, তোমরা সবাই আছো, দেখি। নতুন বউ কিন্তু আমার সামনে একবারই এসেছিল। তারপরে সে ঘরেই রইল। প্রায় সন্ধে পর্যন্ত তার ঘরে মেয়ে মানুষেরা রইল। সন্ধ্যার একটু আগে আমি নিতাইকে নিয়ে তার ঘরে গেলাম। বললাম, বৌমা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার একটা কথা শোনো। রাতের বেলা বাইরে থেকে কেউ যদি তোমায় ডাকে তাহলে কিন্তু একদম বাইরে বেরোবে না। আমার ভীষণ ভয় করছে সাধু বাবা। এই গ্রামে না এলেও তো হতো, আমরা তো অন্য জায়গায় ভালোই ছিলাম। কেন যে শুধু জোর করে এখানে নিয়ে এলো আমাদের? নিতাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। সে আসলে এই গ্রামের মানুষদের মন থেকে ভয় ভাঙাতে চায়, বিপদটাকে কাটাতে চায়। সে যা করতে চায় তা ভালো, কিন্তু তাতে বেশ ঝুঁকি রয়েছে। তোমার বিপদ হতে পারে, আর শুধু তোমার নয়, এ বাড়ির সকলেরই বিপদ হতে পারে। কিন্তু একবার যদি সবকিছু ঠিক করা যায় তাহলে। যদি ঠিক না করা যায় সাধু বাবা, তাহলে কি আমার বউকে একটা হাত নিয়ে সারা জীবন কাটাতে হবে? কেন যে এমন হচ্ছে?
ওই গ্রামের যে গল্পটা আমরা শুনেছিলাম সেটাই সত্যি কথা। কি গল্প শুনেছিলে তোমরা? ওই শোভনপুর গ্রামের বাইরের দিকের গাছতলায় এক সাধু নাকি এক মেয়ের হাত কেটে নিয়েছিল, আর তারপর থেকেই তার আত্মা এমনভাবে ঘুরে বেড়ায়। বুঝতে পারলাম, একটাই গল্প ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে 2 গ্রামে ছড়িয়ে রয়েছে। জমিদার মশাইয়ের কথা সত্যি না নিতাইয়ের কথা সত্যি তা জানি না। দেখতে দেখতে রাত হয়ে গেল, আর সেই দিন রাতে যে ভয়ানক ব্যাপার ঘটেছিল তা থেকে ওদেরকে রক্ষা করার মতো ক্ষমতা আমার ছিল না। কিন্তু শেষ মুহূর্তে যা ঘটেছিল সেটাই তোমাদের বলা দরকার। তারানাথ চুপ করল। গল্পটা যে প্রায় শেষের দিকে চলে এসেছে সেটা বুঝতে পেরে আমি বললাম, সেই রাতে কি হলো? আচ্ছা, একটা কথা আমাকে বলুন, আমি বুঝতে পারলাম না, এই গ্রামে এত বিপদ চলছিল, এত কিছু হচ্ছিল, তারপরও নিতাই নামের ওই লোকটি কেন তার ছেলে আর বউকে এই গ্রামে নিয়ে আসতে চাইছিল? সবকিছুই ভাগ্য। আসলে ভাগ্য মাঝে মাঝে অনেক কিছু নির্ধারণ করে দেয়। নিতাই যদি জোর করে তার ছেলে আর বৌমাকে সেই গ্রামে না আনতো, তাহলে হয়তো আমার সঙ্গে তার দেখা হতো না। প্রথম রাত্রে সে আমার কাছে এলেও তারপরে কিন্তু সে আর আমার কাছে আসেনি, আর সেই রুদ্র রূপ আমি হয়তো নিজের চোখে দেখতে পেতাম না। আসলে নিমাই যদি এমন কিছু না করত, তাহলে হয়তো যেটা হয়েছিল শোভনপুরে সেটাও হতো না। তাই নিমাই কেন এই কাজ করেছিল তা বলতে না পারলেও ভাগ্যের ফেরে যে এই কাজ তাকে দিয়ে করানো হয়েছিল সেটা বেশ বুঝতে পেরেছিলাম। এমনকি সন্দেহ হওয়ার পরেই নিমাই নিজে আমার কাছে এসে বলল, সাধু বাবা, জোর করে ভুল কিছু করে ফেললাম না তো? আমার বৌমার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? মনের জোর এনে যখন এমন সিদ্ধান্ত নিয়েছ, তখন চিন্তা করো না, আমি আছি। তোমার বাড়িতে জাগ্রত কালী প্রতিমা রয়েছে, কোনো ক্ষতি হবে না, এ কথা আমি বলতে পারি। নিমাইয়ের চোখের কোণে জল চিকচিক করে উঠেছিল। নিমাই বলল, ওকে আমি নিজের চোখে দেখেছি সাধু বাবা। আমাদের গ্রামে একবার এক সাধু এসেছিল। ওই আমার বাড়ি থেকে একটু দূরে একটা ছোট ডোবার মতো আছে, তার গাছতলায় ছিল। রাতের বেলায় সেখান থেকে আমি একটা কি কারণে যেন ফিরছিলাম, হঠাৎ দেখি সেই সাধু বাবা চিৎকার করছে। সাধু বাবার সঙ্গে আমার 2-1বার কথাও হয়েছিল। সাধু বাবা সবে সবে বেরিয়েছে, দীক্ষাও নেয়নি তখনও পর্যন্ত। দেখি সাধু বাবা ছুটে আসছে আমার দিকে। তারপর সেই অন্ধকার অল্প চাঁদের আলোর মধ্যে সাধু বাবাকে অমন চিৎকার করে ছুটে আসছে দেখে আমি তো ভয় পেয়ে গেলুম। তাড়াতাড়ি এগিয়ে গেলাম সামনের দিকে। আমার হাতে রয়েছে লণ্ঠন। লণ্ঠনটা তুলে দেখি সাধু বাবা মাটির উপরে ছিটকে গিয়ে পড়ল। তার সঙ্গে সঙ্গে তার পেছনে এসে দাঁড়িয়েছে উবু হয়ে থাকা একটা মূর্তি। তার ডান হাতে দায়ের মতো কিছু একটা। সাধু বাবার ডান হাতটা সে তুলে ধরেছে। আমার লণ্ঠনের আলো তার মুখে গিয়ে পড়তে সে একবার হেসে উঠল। ওরে বাবা, কি ভয়ঙ্কর সে হাসি! সেই হাসির শব্দ শুনে আমার বুকের রক্ত জল হয়ে গিয়েছিল। চিৎকার করব কি, আমি সেখান থেকে নড়তেই পারছি না। সাধু বাবার ডান হাতটা তুলে সেই দা দিয়ে কুনুয়ের কাছ থেকে সে বুকে আলাদা করে ফেললো। রক্ত ছিটে গেল চারপাশে। সাধু বাবা থরথর করে কাঁপতে কাঁপতে সেখানে অজ্ঞান হয়ে গেলেন। কি করব বুঝতে না পেরে সেখান থেকে ছুটতে ছুটতে বাড়ি পর্যন্ত এসেই জ্ঞান হারিয়ে পেরেছিলাম। আমার বউ আমার ছেলে মিলে আমাকে তুলে নিয়ে গিয়েছিল ঘরে। সে রাতে সে আমাদের বাড়ির চারপাশে এসেছিল। এমনিতে সে কারোর ক্ষতি করে না, শুধু নতুন বউ আর গ্রামে কোনো সাধু এলেই তাদের উপর আক্রমণ করে। আমার কাছেও সে গিয়েছিল নিমাই, কিন্তু তেমন সুবিধা করতে পারেনি। হয়তো সুযোগ পেলে আমার ডান হাতটাও সে কেটে ফেলতো, কিন্তু আমি তাকে তা করতে দিইনি। আজ রাতে কিছু একটা হবে, তার জন্য তৈরি হয়ে থেকো। এমন কিছু একটা হবে যেটা এর আগে কখনো হয়নি। নিমাই আমার মুখের দিকে একভাবে তাকিয়ে রইল। আমি নিমাইয়ের কাছ থেকে চলে গিয়ে একটা ঘরের মধ্যে বসে ধ্যানে বসলাম।
মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে চলেছি। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর দেখতে পেলাম আমি এসে পড়েছি সেই বরাকর নদীর তীরে। সেই গাছের গুঁড়ির ওপর বসে রয়েছি আমি। এদিক ওদিক তাকিয়ে দেখি গাছের গুঁড়িটার শেষ প্রান্তে বসে রয়েছেন মধুসুন্দরী দেবী। আমি বললাম, আমি এখানে আসার পর থেকে বারবার মনে হচ্ছে আপনি আমায় কিছু বলতে চাইছেন। কি বলতে চাইছেন দেবী? তারানাথ, ওই শক্তির সঙ্গে লড়াই করার ক্ষমতা তোমার কাছে নেই। দুনিয়াতে এমন অনেক অশুভ শক্তি আছে যার ক্ষমতা অনেক বেশি। তুমি তাকে আটকাতে পারবে, কিন্তু তাকে শেষ করতে পারবে না। আজ রাতে সে ওই বাড়িতে আসবেই। ওই মেয়েটির বাহাত কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তুমি তাকে আটকাতে গেলে তাতে কিন্তু গোটা পরিবারের ক্ষতি হতে পারে। কিন্তু এমন একটা ভয়ঙ্কর বিপদের কথা জানার পরেও তো আমি চুপ করে বসে থাকতে পারবো না দেবী। মাঝে মাঝে আমাদের এমন অনেক কিছু করতে হয় যা আমরা ভাবতেও পারি না। তুমি এই গ্রাম থেকে চলে গেলে ভালো করতে। শুধু শুধু এই গ্রামে এসে আজকে রাতে এমন একটা বিপদের মধ্যে পড়লে। আমি তোমায় রক্ষা করতে পারি তারানাথ, কিন্তু তোমার হয়ে অন্যদের সাহায্য করতে পারবো না এখানে। কারণ যে শক্তির সঙ্গে তুমি লড়াই করছো সে কোনো অশুভ শক্তি নয়। এমন একটা কথায় আমি অবাক হয়ে গেলাম। মধুসুন্দরী দেবীকে আমি তখনও দেখতে পাচ্ছি। নদীর জলে কুলকুল শব্দ শুনতে পাচ্ছি। আকাশে পূর্ণ চন্দ্র। চারপাশের প্রকৃতি যেন একটু অদ্ভুত হয়ে উঠেছে। একটু দূরে সেই সাধুর কুটির পর্যন্ত দেখা যাচ্ছে। বললাম, অশুভ শক্তি নয়, কিন্তু ও যে গ্রামের নতুন বউদের হাত কেটে নিয়ে যাচ্ছে, এমনকি সাধুদের পর্যন্ত ছাড়ছে না, তাহলে সে অশুভ শক্তি নয় এ কথা আপনি কি করে বলছেন? এখনো বুঝতে পারছো না? কারণ শুভ শক্তি যে মাঝে মাঝে এমন আচরণ করে যা অশুভ শক্তির থেকে ভয়ঙ্কর হয়ে যায়। সে কথা তুমি নিজেও তো ভালো করে জানো। তাহলে বিদ্যুৎ চমকের মতো আমার মাথার মধ্যে একটা ব্যাপার এসে ধাক্কা দিল। এই গ্রামে বাইরের দিকে একটা কালী মন্দির রয়েছে। তাছাড়া যেই গাছের গল্প জমিদার মশাই এমনকি নিমাইয়ের কাছে শুনেছি, ঠিক গাছটার কাছেও একটা পাথরকে কালী মূর্তি ভেবেই অনেকে পুজো করত এবং সেই গাছে লাল সুতো বাঁধত। তাহলে কি চমকের মতো ব্যাপারটা মাথায় আসার সঙ্গে সঙ্গে যেন একটা প্রচণ্ড ধাক্কা খেলাম। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলাম। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। সবাই নিজের ঘরে ভয়ে ভয়ে রয়েছে। আমি তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে নিমাইয়ের বাড়িতে যে কালী মূর্তি রয়েছে সেইখানে গিয়ে দাঁড়াতেই আশ্চর্য হয়ে কালী মূর্তির দিকে তাকিয়ে দেখি তার দুটো চোখ কেমন যেন কালচে হয়ে গেছে। ঠিক সেই ভয়ঙ্কর মূর্তির দুটো চোখ আমি যেমনভাবে দেখেছিলাম ঠিক তেমন ভাবেই। সঙ্গে সঙ্গে অনেকদিন আগে এক সাধুর কাছে শোনা এক গল্পের কথা মনে পড়ে গেল, কিন্তু তখন তা বলার মতো আমার সময় নেই। চিৎকার করে ডাকলাম, নিমাই, নিমাই, তাড়াতাড়ি করো, তোমার ছেলে বৌমাকে এই গ্রাম থেকে এক্ষুনি বার করতে হবে, না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আমার চিৎকারে নিমাই ভয় পেয়ে গেল। নিমাই, নিতাই, নতুন বউ, বাড়ির সকলে আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হতে যাবে এমন সময় দেখতে পেলাম বাড়ির সদর দরজার কাছ থেকে হাঁটতে হাঁটতে ঢুকছে সেই মূর্তি। সামান্য ঝোঁকা সামনের দিকে, ডান হাতে দায়ের মতো জিনিসটা মাটির উপর থেকে দাগ কাটতে কাটতে এগিয়ে আসছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে এক অদ্ভুত গর্জনের মতো শব্দ। আমি সঙ্গে সঙ্গে কালী মায়ের মূর্তির দিকে তাকালাম। দেবীর মূর্তি দেখে মানুষ ভয় পায় খুব কম, কিন্তু আমি স্বয়ং তারানাথ তান্ত্রিক কালী মায়ের মূর্তির দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। তার চোখের মণি কালো পাথরের মতো হয়ে উঠেছে, মুখের হাসিটা যেন বিস্তৃত হয়ে উঠেছে,
তার লাল জিভটা টকটকে লাল হয়ে গেছে। সেই জিভ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে নিচের দিকে। নিমাইয়ের চিৎকার শুনতে পেলাম প্রচণ্ডভাবে। আতঙ্কিত হয়ে তারা দৌড়াদৌড়ি করছে বলে মনে হলো। মন্দিরের দরজাটা তখনও খোলা রয়েছে। সেই দিকে ছুটে সামনে বেরোতে যাব, এমন সময় দরজাটা বন্ধ হয়ে আসতে লাগলো। শরীরের সমস্ত জোর দিয়ে ছিটকে বাইরে বেরিয়ে আসার সময় মনে হলো আমার পেছনে মন্দিরের দিক থেকে বেরিয়ে আসছে কেউ। বাইরে বেরিয়ে দেখি নিতাইয়ের নতুন বউয়ের একটা হাত সেই মূর্তিটা ধরে ফেলেছে। পেছন থেকে নিতাই, নিমাই, এমনকি তার স্ত্রী সবাই মিলে তাকে টানার চেষ্টা করছে। ভয়ঙ্কর গলায় সেই মূর্তিটা বলে উঠল, তোদের কাউকে আমি মারতে চাই না, চলে যা, চলে যা এখান থেকে, ওর বাঁ হাত আমি নিয়ে যাবই। এমন ভয়ঙ্কর দৃশ্যের সামনে আমি এর আগেও উপনীত হয়েছি, কিন্তু এই দৃশ্যটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আকাশে চাঁদের আলো নেই, অন্ধকার ছেয়ে রয়েছে। হ্যারিকেন জ্বলছে বারান্দার কাছে, পাশাপাশি দুটো। সেই হ্যারিকেনের আলোতে অতগুলো মানুষ আর এই ভয়ঙ্কর মূর্তির মধ্যে যেন দড়ি টানাটানি লড়াই চলছে। মাঝখানে পড়ে রয়েছে নিতাইয়ের নতুন বউ। মাঝে মাঝে চিৎকার করছে, আমায় ডাকছে, কখনো কখনো বাকিদের ডাকছে। আর তার হাত প্রচণ্ডভাবে টেনে চলেছে সেই মূর্তিটা, আর তার সেই দায়ের মতো জিনিসটা মাথার ওপরে তুলে ফেলেছে। যে কোনো সময় সে বসিয়ে দেবে। কিন্তু বাকিরা মাঝে মাঝে টানতে টানতে তাকে বারান্দার ভেতরে ঢুকিয়ে ফেলছে বলে সে মারতে পারছে না। কপালে যা থাকে তাই ভেবে আমি ছুটে গেলাম। গিয়ে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে সেই বিভৎস মূর্তির পায়ের কাছে লুটিয়ে পড়লাম। বললাম, ওরা ভুল করেছে, ওদের তুমি ছেড়ে দাও। ওরা অনেক বড় ভুল করে ফেলেছে, ওরা কিছুই বুঝতে পারেনি, তুমি ওদের ছেড়ে দাও। কথাটা বলেই আমি মাথা তুললাম, দুটো হাত জড়ো করা। সেই ভয়ঙ্কর মূর্তি তখন নিতাইয়ের বউয়ের হাত ছেড়ে দিয়েছে। এক হাতে খাড়া মাথার উপরে উঠে রয়েছে, অন্য হাতটা আমার সামনে। মুখটা বিভৎস, কালো কুচকুচে গায়ের রং, কালো পাথরের মতো তার চোখের দৃষ্টি, মুখে সেই বিভৎস দাঁতের সারি। তার মুখ থেকে অদ্ভুত গর্জন বেরিয়ে আসতে লাগলো। তার হাতের ওই খাড়া যে কোনো মুহূর্তে আমার মাথা বরাবর নেমে আসতে পারে, আর তাহলেই সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। মধুসুন্দরী দেবী শেষের দিকে যেন আমার মাথার মধ্যে আস্তে আস্তে বলল, নিয়মের বাইরেও মাঝে মাঝে অনেক কিছু হয় তারানাথ। ওই একটা উপায়ে তাকে আটকানো যাবে। মনে রেখো, সে কিন্তু অশুভ শক্তি নয়। তারানাথ চুপ করল। ফ্যাকাশে চোখে আমাদের দিকে তাকাতেই আমি আর কিশোরী একসাথে বলে উঠলাম, কি বলছেন কি ঠাকুরমশাই? সেই বিভৎস মূর্তিটার সামনে আপনি অমনভাবে বসলেন যে আপনাকে মারতে চেয়েছিল। হলো শক্তির উৎস। তন্ত্রমতে শুভ অশুভ দুই শক্তির উৎস কিন্তু কালীর কাছ থেকেই পাওয়া যায়। এবার আত্মার সঙ্গে মা কালীর শক্তির একটা অংশ মিশে যায়। এই গ্রামে থেকেই সে খুঁজতে থাকে সেই তান্ত্রিককে। তাই এই গ্রামে যখনই কোনো তান্ত্রিক আসে তখনই সে তাকে হত্যা করে আর তার ডান হাতটা কেটে নেয়। ছিলাম অনেক একটা ব্যাপার অনুভব করেছিলাম। বিপদ মাথায় নিয়ে কোনো গ্রামে একটা দিন থাকতে কেমন কষ্ট হয়, অথচ সেই গ্রামে খুশি মনে দুটো দিন যে কোথা দিয়ে পার হয়ে গেছিল তা আমি জানি না। নিতাইয়ের বউ আমার সঙ্গে দেখা করে প্রণাম করেছিল, বলেছিল, সেদিন যখন ও আমার হাত ধরল তখন তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এই বোধহয় সব শেষ হয়ে গেল, কিন্তু আপনি আমায় বাঁচিয়েছেন তার হাত থেকে। মা কালী আর আপনি আমায় বাঁচিয়েছেন। ইচ্ছে করেই দুই গ্রামের কাউকে আসল সত্যি কথাটা আমি বলিনি, একমাত্র জমিদার মশাইকেই বলেছিলাম। কারণ আমি জানতাম যে জমিদার মশাই সে কথা কাউকে বলবে না। আমরা উঠে পড়লাম। হাত কাটা বউয়ের গ্রামের গল্প শুনতে শুনতে সেই লোকটার কথা মনে পড়ছিল বারবার। তার হাতে কি যেন একটা হয়েছিল। যাই হোক না কেন, হাত কাটলে বড় কষ্ট হয়।
তারানাথ সে গ্রামে যাওয়ার আগে পর্যন্ত এমন বিভৎস ঘটনা কতবার ঘটেছে। পথে নেমে কিশোরী একটু উসুস করছে দেখে বললাম, কি ব্যাপার কিশোরী, কি হয়েছে? কিশোরী একটু ভেবে নিয়ে বলল, ঠাকুরমশাই যা বললেন তার মানে সেই মেয়েটির আত্মার সঙ্গে দেবী কালীর কোনো একটা অংশ জুড়ে ছিল। মানে দেবী কালীর অংশ বলতে শুনেছি তো কালীর কাছেও অনেক ভূত প্রেত এরকম অনেক কিছু থাকে, এমনই কোনো এক শক্তি কি? কিন্তু সেই শক্তি তো প্রথম দিন তারানাথকে মারতে চেয়েছিল। প্রথম দিন ঠাকুরমশাই তাহলে তাকে চিনতে পারলেন না কেন? মনে মনে হেসে বললাম, বিপদ বুঝলে, বিপদ। বিপদ মাথায় থাকলে তখন বন্ধুকেও শত্রু বলে মনে হয়। তেমনটাই হয়তো হয়েছিল তারানাথের। যাই হোক, বিপদ তো কেটেছিল। চলো চলো, ওই দেখো সেই লোকটা, ওই লোকটাকে দেখেছিলাম না আসার সময়? সত্যি সেই লোকটা ট্রাম রাস্তার কাছে দাঁড়িয়ে আছে। আমরা তাড়াতাড়ি এগোতে লাগলাম। লোকটা আমাদের দেখে হাসলো। একটা ট্রাম আসতে শুরু করেছে। আমরা ট্রামের দিকেই গেলাম। লোকটা সেটা বুঝতে পারল। তার মুখের হাসিটা কেমন ম্লান হয়ে গেল। দুটো হাত তুলে সে আমাদের বিদায় জানাবার ভঙ্গি করল। হায় রে, তার হাত থাকলে হয়তো আমরাও হাত নাড়াতাম, পারলাম না। সামান্য হেসে আমরা উঠে পড়লাম। সেই মুহূর্তেই মনে পড়ল পদ্মর কথা। তারানাথ বলেছিল পদ্ম সবসময় ঘোমটার আড়ালেই থাকে, ঘোমটা সহজে সরায় না। বুঝতে পারলাম কেন সরায় না। একটা হাত কাটা, সেই দৃশ্যটা কাউকে দেখাতে তার বোধহয় লজ্জা এবং কষ্ট দুটোই হয় একসাথে। আমরা ফিরতে লাগলাম বাড়ির দিকে, আর ঠিক তখনই আবার ঝমঝম করে বৃষ্টি নামলো।